গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি হেলিকপ্টারের টিকিটের জন্য লাইন দিতে। সময় এখন 3:45। দেখা যাক কি হয়। খুব আশায় তো আছি যে পাওয়া যেতে পারে, কিন্তু জানি না, ওখানে গিয়ে দেখব। চলুন এগিয়ে যাই। জয় মাতা দি। জয় মাতা দি। দেখুন, এত সকালবেলায় রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই, আর কিছুক্ষণ পরেই এই জায়গাটা পুরো লোকজনে পুরো ভরে যাবে। আমাদের উঠে যেতে হবে ঠিক ওই জায়গাগুলোয়, একদম ওই টপে মাতা বৈষ্ণব দেবী। দেখুন এত মানুষ অপেক্ষা করছে এখান থেকে ওই RFID কার্ড কালেক্ট করবার জন্য। এখনও কাউন্টার যদিও খোলেনি, সবাই লাইন দিয়ে ওয়েট করে আছে। আমরা এসে গেছি ওই কালকে যেখানে এসেছিলাম, নিহারিকা কমপ্লেক্স, যেখান থেকে টিকিট দেওয়া হবে। লোকজন সেরম নেই, মনে হচ্ছে কপালে আছে। দেখুন এই জায়গায় যেতে হবে। এখানে এসে লাইন দিয়েছি। দেখুন এই কজন আছে, আমরা আছি 8 নম্বরে। তাও এখানকার লোকজন বলছে, বা যারা লাইনে আছে তাদের অভিজ্ঞতা অনুসারে তারা বলছেন যে 1%ও চান্স নেই টিকিট পাওয়ার। কারণ এখানে যেগুলো ক্যান্সেল হয় সেই টিকিটগুলোই যারা এখানে লাইন দেয় তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। আরও অনেক রকম কথা বললেন, দেখি কি হয়, কপালে কি আছে। এইমাত্র আমরা হোটেলে ফিরে এলাম। সকাল 6টায় কাউন্টার খুললো এবং 6:30 বা 6:45 হবে তখন অ্যানাউন্স করলো যে আজকের ডেটের কোনো রকম হেলিকপ্টার টিকিট অ্যাভেলেবেল নয়। এই হচ্ছে আমাদের কপাল, হেলিকপ্টার টিকিট হলো না। এখন আবার রুমে ফিরে এলাম। কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে দেখি যদি ঘোড়ায় ওপরে চড়া যায়। জয় মাতা দি। আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে, মাতা বৈষ্ণোদেবী দর্শনের উদ্দেশ্যে। হেলিকপ্টার টিকিট তো জোটেনি, তো মায়ের নাম করে বেরিয়ে পড়লাম। দেখি, প্ল্যান করেছি ঘোড়ায় যাওয়ার জন্য। চান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। সময় এখন 9:20, সকাল 9:20। চলুন আগে দেখা যাক কি হয়। আমরা আবার লাইন দিয়ে এই RFID কার্ডগুলো তুলবো। গতকাল যে কার্ডগুলো তুলেছিলাম সেগুলো যেহেতু 6 ঘন্টা পেরিয়ে গেছে, 6 ঘন্টা ভ্যালিড থাকে, তো কালকে আমরা রাত্রে তুলেছিলাম, কালকে রাত্রে তো আর জার্নি করিনি, তাই জন্য এই কার্ডগুলোকে ফেরত দিয়ে দেবো আর নতুন কার্ড আবার তুলবো। কাল রাতে যখন আমরা লাইন দিয়েছিলাম অনেকটা ভিড় কম ছিল। আজকে এখন সকাল হয়েছে, লোকজন প্রচুর এসছে, প্রচুর দর্শনার্থী, অনেকটা লম্বা লাইন। কিছুক্ষণ তো সময় লাগবেই। দেখুন কতটা লম্বা লাইন। এখান থেকে আমরা আবার এই RFID কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করলাম। এরপর এগিয়ে যাব। আজকে মোটামুটি তাড়াতাড়ি হলো, যদিও ভিড় অনেক ছিল, তবুও এদের সার্ভিস খুব ভালো। মোটামুটি 10-11টা কাউন্টার খোলা ছিল এবং খুব তাড়াতাড়ি আমরা এটা করে চলে এসেছি। প্রথমে যাব হেঁটে অথবা অটোতে বানগঙ্গা থেকে ঘোড়া নিতে হবে। চলুন, এখান থেকে আমাদের 20 টাকা নিল আর 3টেই জয় মাতা দির ব্র্যান্ড মাথায় লাগিয়ে দিল। এখন আমরা এগোচ্ছি। বলো জয় মাতা দি। এখানে রাস্তার দুপাশে পুজো দেওয়ার সামগ্রী, খাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন। এখানে অনেক স্টুডিও দেখতে পাবেন, যেখানে কাশ্মীরের বিভিন্ন স্পটকে ব্যাকগ্রাউন্ড করে আপনি ফটো তুলতে পারেন। যাত্রা শুরু করার আগে এখানে
লাইনে দাঁড়িয়ে চেকিং করাতে হয়। আমরা ওখানে লাইনে দাঁড়িয়ে চেকিং এর পর চলে এলাম যে রাস্তা দিয়ে ভবনে যাওয়া যায়, মানে মাতা রানীর কাছে যাওয়া যায়। দেখুন অন্যদিকে দৃশ্যটা। এখান থেকে আমরা স্টার্ট করলাম আমাদের যাত্রা। বলো জয় মাতা দি। আমরা এই বুকিং কাউন্টার থেকে পনি, পালকি অ্যান্ড পিঠু এখান থেকে টিকিট কাটলাম। সিঙ্গেল ঘোড়া 1250, আর যেহেতু আমার ছেলে আছে একজন, মানে একটা ঘোড়ায় দুজন বসবে, তার জন্য নিল 1450, মানে 2700 টাকা নিল এইখান থেকে একদম ভবান মানে মন্দির পর্যন্ত। এখন আমরা ওয়েট করছি, আমাদের ঘোড়া আসছে। এই যে আমাদের ঘোড়া এসে গেছে। এই হলো আমাদের একটা ঘোড়া, আর এই হলো আরেকটা ঘোড়া। আমরা বেরিয়ে পড়েছি বানগঙ্গা থেকে। এখন এগিয়ে চলেছি ঘোড়ার পিঠে চড়ে। এই ঘোড়ায় চড়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ দারুণ, বেশ একটু অড ফিল হচ্ছে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ ঘোড়াতে, কেউ পালকিতে। আর রাস্তার পাশে অসংখ্য দোকান, খাবারের দোকান, ম্যাসাজের দোকান, ফটো ওঠানোর দোকান। সত্যি এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। এর আগে 2013 সালে যখন আমরা এসেছিলাম, তখন আমরা ফার্স্ট টাইম আমি নিজে অনলাইনে হেলিকপ্টারের টিকিট পেয়ে গেছিলাম, কিন্তু আজকে তো আর সেটা হলো না, সম্ভব হলো না। তা ঘোড়ায় চড়ার এক্সপিরিয়েন্সটাও হয়ে গেল, বাট শুধুমাত্র হাঁটার এক্সপিরিয়েন্সটা হলো না, হেঁটে ওঠার। ফিরে আসার সময় চেষ্টা করব হেঁটে নামতে, বেশ ভালো লাগছে কিন্তু। বলো জয় মাতা দি। সামনে একটা চেকপোস্ট আছে, তাই আমাদের এখানে একটু নামিয়ে দিল। আগে চেকিং হবে, চেকিং হওয়ার পরে আবার আমরা ঘোড়ায় উঠবো। একটা জিনিস, এখানে কিন্তু বহু মানুষ হেঁটে উঠছেন, এটা দেখে খারাপও লাগলো যে অনেক পঙ্গু লোক তারাও কিন্তু হেঁটে উঠছে, কিন্তু আমরা পারবো না বলেই হয়তো চাপছি। তবুও মাতা রানী সবার ভালো করুক, সবাইকে সুস্থ রাখুক। বলো জয় মাতা দি। এখান থেকে দেখুন পুরো কাটরাটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ এখান থেকে। এইখানে দূরে ওই কাটরা স্টেশন দেখা যাচ্ছে, দেখুন। চলুন আমরা আবার ঘোড়ায় চেপে এগিয়ে যাই। আমরা এখন এই যে চেকপোস্টটাই এলাম, এটাই অ্যাকচুয়ালি আদাকুমারী। আদাকুমারী কেন বলে না, তলায় কাটরা থেকে ওপরে মাতা বৈষ্ণবী দেবী ভবন যেটা আছে, তার ডিস্টেন্স মোটামুটি 14 কিলোমিটার মতো। তো এই আদাকুমারী হচ্ছে একদম মাঝখান, মানে মিডিল। এইখানে ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। আমরা 11:15 স্টার্ট করেছিলাম, এখন বাজে 12:15, মানে 1 ঘন্টায় আমরা হাফ রাস্তায় এলাম। আমরা আদাকুমারী বাইপাস দিয়ে এগিয়ে চলেছি।
তবে একটা জিনিস একটু ডিস্টার্বিং, যেটা হচ্ছে যে যারা রাস্তা দিয়ে হেঁটে আসছে তারা কিন্তু এই ঘোড়ার কারণে ঠিক মতো কিন্তু হাঁটতে পারছেন না। ঘোড়ারা এত ডিস্টার্বিং, এত রাস্তাঘাট এত নোংরা করে রেখেছে, পটি ইত্যাদি ইত্যাদি, মানুষজন কিন্তু ঠিক মতো হাঁটতে পারছে না। তারা যে একটু নিশ্চিন্তে নির্দ্বিধায় একটু শান্তভাবে যে হাঁটবে সেটা ঠিক হয়ে উঠছে না। আর এরা কিন্তু ঘোড়াদের ওপর কিন্তু অকথ্য অত্যাচার করে। এটা একটা দুঃখজনক ঘটনা বা দুঃখজনক ব্যাপার, এটা ঠিক নয়। যতই হোক পশু তো এত খাটছে, এত পরিশ্রম করছে, আমাদেরকে মাতা রানীর দর্শন করাচ্ছে, ঠিক আছে। তো আমি তো এদেরকে খাওয়াবো কিছুক্ষণ বাদে, মানে ঘোড়াগুলোকে খেতে দেবো। আপনারাও যারা আসবেন ঘোড়াগুলোকে একটু খেতে দেবেন, তাতে ওরা একটু এনার্জি পাবে। এই আধকুয়ারির ইতিহাসটা হলো মাতা রানী এখানে 9 মাস গর্ভজুন গুহাতে লুকিয়েছিলেন। এরপর বাবা ভৈরবনাথ ওনার পেছনে পড়ে যায়, তাই উনি এখান থেকে পালিয়ে যান। এখানে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আধকুমারী মন্দির। কি সুন্দর দেখুন নজারা। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। এখানে আমরা এখন কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছি, ফ্রুট খাবো, আরো কিছু খেয়ে নেবো। ঘোড়াটাও একটুখানি রেস্টের দরকার, ও একটু রেস্ট নিচ্ছে, মানে চানা খাচ্ছে, জল খাচ্ছে। মোটামুটি 20-25 মিনিট পর আবার রওনা দেবো, সঙ্গে থাকুন। বেশ ভালো লাগছে কিন্তু। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো এর আগে এসেছেন এখানে, হয়তো এই এক্সপিরিয়েন্স আপনাদেরও আছে। আমাদের ভিডিওটা কেমন লাগছে দেখে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জয় মাতা দি। এসে গেছে আমাদের ফ্রুট, দেখুন। খেয়ে নি, তারপরে আবার যাব, তখন আবার আপনাদের দেখাবো। কেমন লাগছে বলো? আমরা আবার স্টার্ট করলাম। জয় মাতা দি। আমরা এখন এসে পৌঁছলাম সঞ্জিত চাঁদ হেলিপ্যাড। এখানে আরেকটা চেকপোস্ট আছে, ওখানে চেক করে তারপর আবার আমরা ঘোড়ায় চড়ে আগে যাব। এখানে আমাদের ঘোড়া থেকে নামিয়ে দিল, এখন যাব ওই পুলিশ চেকপোস্টে। আমরা এসে গেছি মন্দির, বেশি দূরে নয়। এই দেখুন, এই দেখা যাচ্ছে মাতা রানীর মন্দির। আমাদের ওইখানে যেতে হবে। জয় মাতা দি, জয় মাতা রানী। আমাদের আর বেশি দূর নেই, মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। এখন বাজে 1:59, মানে 2টো। আমরা 11:15 স্টার্ট করেছিলাম আর 2টোয় পৌঁছলাম। আমরা পৌঁছে গেছি, ঘোড়া আমাদের ওই লাস্ট পয়েন্টে নামিয়ে দিয়েছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মাতা রানী দর্শন করতে। বলো জয় মাতা দি। অনেক লাইন পড়েছে কিন্তু, বেশ কিছুক্ষণ টাইম লাগবে এরা বললো, মোটামুটি 1-1.5 ঘন্টা দেখি লাইন দিয়ে মাতা রানীকে দর্শন করে তারপর যাওয়ার প্ল্যান আছে, যাওয়ার ইচ্ছা আছে। আমরা ভেরোনাথ যাব, আমরা ভেরোনাথ যাব দেখতে। ভেরোনাথ দেখে নিচে যাব ঘোড়ায়। আমরা ক্লক রুমে জিনিসপত্রগুলো রাখতে চলে এসেছি। জুতো, ব্যাগ এগুলো কিছুই নিয়ে যাওয়া যাবে না, বেল্ট, চামড়ার জিনিসপত্র এগুলো নিয়ে যাওয়া যাবে না। তো এগুলো এখানে ক্লক রুমে রেখে দিয়ে আমরা যাব দর্শন করতে।
ভেতরে ফটোগ্রাফি বা ভিডিও কোনো কিছুই অ্যালাউ নয়, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারবো না। আমরা চললাম দর্শন করতে, আপনারা সাথে থাকুন। বলো জয় মাতা দি। আমাদের খুব ভালো মতো দর্শন হয়েছে, খুব ভালোভাবে দর্শন হয়েছে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে একটা আপনাদের জন্য সাজেশন আছে, সেটা হলো যে আপনারা যদি কোনোদিন বৈষ্ণবদেবী দর্শন করতে চান, যদি পারেন এই নবরাত্রির সময় আসবেন। এত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর ব্যবস্থাপনা, মানে মানে এটা সত্যি আর কি অবর্ণনীয়। এটা ভেতরে যেহেতু ফটোগ্রাফি প্রোহাইবিটেড, তাই জন্য আমি দেখাতে পারলাম না। মানে ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর। আপনারা অবশ্যই কিন্তু নবরাত্রির সময় এখানে দর্শন করার চেষ্টা করবেন। এবার আমরা চললাম ভৈরব বাবা দর্শনে, মানে ভৈরবনাথ দর্শনে। আমাদের ভৈরবনাথ মানে ভৈরব বাবা দর্শন হয়ে গেল। যেহেতু ভেতরে ফটোগ্রাফি মানা আছে, তো ফটোগ্রাফি কিংবা ভিডিও কোনোটাই আপনাদের দেখাতে পারলাম না। তবে বেশ ভালো। কথায় আছে বা কথিত আছে যে বৈষ্ণবদেবী দর্শন যাত্রা পূর্ণ হয় ভৈরবনাথ দর্শনের পরে। ভৈরবনাথ দর্শনের পরে তো গতবারে আমরা এটা করতে পারিনি, গতবার আমরা শুধু বৈষ্ণবদেবী দর্শন করেছিলাম। এবারে খুব সুন্দরভাবে বাবা ভৈরবনাথকে দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। এবার আমরা ব্যাক টু প্যাভিলিয়ন, মানে আমরা নিচে কাটরার দিকে যাব। আর ভিডিও করব না, কারণ ঘোড়াকে শক্ত করে ধরে রাখতে হবে, নিচের দিকে নামবে। তো নেবে আবার কথা হবে, নেবে দেখা হবে। চলুন এগিয়ে যাই। আমাদের নিচে নামার সময় অন্ধকার নেমে এসেছিল। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন, রাতের অন্ধকারে ওপর থেকে পুরো কাটরাকে। আমরা এইমাত্র ফিরে এলাম হোটেলে। এখন বাজে রাত্রি 9টা। সবার অবস্থা খুব খারাপ, মানে এটা বলবার নয়। এত গায়ে হাতে ব্যথা, বিশেষ করে ছেলের, কারণ ওরা দুজনে, ওর মা আরও একটা ঘোড়ায় ছিল। প্রচণ্ড গায়ে হাতে ব্যথা, এটা বলবার নয়। উঠে ঠিক করে বসতে পারছি না। এটা কিন্তু ঘোড়ায় চড়ার একটা ড্রব্যাক, যে আপনি চড়ে তো ওপরে যাবেন, তখন কিছু ফিল করবেন না। আমিও ফিল করিনি যদিও, কিন্তু নামবার সময় মানে যেমন ভয় লাগবে, তেমন আপনার শরীরে প্রচুর ঝাঁকুনি হবে, যার ফল হচ্ছে এটা। প্রচণ্ড ক্লান্ত। এখন জাস্ট অল্প একটু ডিনার করব, মানে করতে হয় নিয়ম, তাই। তারপরে শুয়ে পড়ব, টেনে ঘুমোবো, নাহলে এ ব্যথা যাবার নয়। আমরা তো আবার ওইখানে ঘোড়ায় থেকে নেমে আবার ম্যাসাজ চেয়ারে ম্যাসাজ করালাম, তাতে মনে হচ্ছে ব্যথাটা আরও বেড়ে গেল। সে যাই হোক, সব কিছু মিশিয়ে এই অভিজ্ঞতা কিন্তু দারুণ, মানে সত্যিই ভালো। আপনারা যদি এখানে আসেন, অবশ্যই কিন্তু বৈষ্ণবদেবী দর্শন করবেন, খুব ভালো লাগবে। আর বিশেষ করে যদি আসতে পারেন এই নবরাত্রির টাইমে, এত সুন্দর, এটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করতে পারবেন না। খুব সুন্দর। সব শেষে জানিয়ে রাখি, আমরা কিন্তু আমাদের ট্রিপের একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আমরা আজকে আছি কাটরাতে, বৈষ্ণবদেবী দর্শন করলাম। আগামীকাল মানে 13th অক্টোবর 2024 আমাদের রাত্রি 9:25 1246 জম্মু রাজধানী ট্রেন বুকিং করা আছে। তো কালকে সকাল থেকে সারাটা দিন একটু রেস্ট নেব, তারপর রাত্রি 9:25 ট্রেন। পরের দিন মানে 14 তারিখ ভোর 5:55 নিউ দিল্লি। তারপরে 10:25 আমাদের দিল্লি টু কলকাতা ফ্লাইট।
পরের দিন একটু আশপাশটা ঘোরাঘুরি করে এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে আমরা বেলা 3টে নাগাদ বেরিয়ে পড়লাম জম্মুর উদ্দেশ্যে। বলো শ্রী আম্বে মাতে কি জয়। পথে আমরা দেখে নিলাম রাজা হরি সিংয়ের হরিনিবাস প্যালেস। এটি ভারতের জম্মুতে অবস্থিত একটি প্রাসাদ। এটি একপাশে তাভি নদী এবং অন্যদিকে ত্রিকুট পাহাড়কে দেখায়। মহারাজের বংশধরেরা 1990 সালে এই প্রাসাদটিকে একটি ঐতিহ্যবাহী হোটেলে রূপান্তরিত করে। এখানে এলে আপনি দেখতে পাবেন রাজা হরি সিংয়ের 120 কেজি ওজনের সোনার সিংহাসন। হরিনিবাস প্যালেস দেখে আমরা এগিয়ে গেলাম জম্মু স্টেশনের দিকে। चलते ठीक है, अच्छा रहना। বাই। জম্মু থেকে সারা রাত্রি ট্রেন জার্নির পর আমরা পৌঁছে গেলাম দিল্লি। এরপর ক্যাব ভাড়া করে সোজা দিল্লি এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট 6E2625 টানা 2 ঘন্টা 35 মিনিট জার্নি অতিক্রম করে কলকাতার মাটি ছুঁল। এরপর কলকাতা এয়ারপোর্ট থেকে ক্যাব ভাড়া করে সোজা বাড়ি। আমাদের কাশ্মীর ট্রিপ এখানেই শেষ হলো। এই 11 দিনের 11টি পর্বের ভিডিও আপনাদের সকলকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। কিন্তু এই সিরিজের সমস্ত রকম তথ্য, যেমন গাড়ির কন্ট্যাক্ট নাম্বার, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, এই টোটাল কাশ্মীর ট্রিপে আমাদের কত খরচ হলো, সব কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা প্লিজ চেক করে নেবেন। আর সবশেষে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।